প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সাম্প্রতিক রাজনীতি ও জনভাবনা নিয়ে। আজকে আমাদের সাথে কথা বলবার জন্য একজন মজলুম জননেতা উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরমার। কেন মজলুম জননেতা আজকে আমাকে উপস্থাপনার সময় বলতে হলো, যিনি দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে 8 বছরের বেশি তিনি কারাবরণে ছিলেন, যিনি প্রায় রাতেই প্রস্তুত থাকতেন কখন পুলিশ এসে তাকে কারাগারে নিয়ে যাবে বা থানায় নিয়ে যাবে বা হাজতে নিয়ে যাবে বা ডিবি অফিসে নিয়ে যাবে। সে কারণের জন্য আমি মজলুম জননেতা অধ্যাপক গোলাম পরমার হিসেবে তাকে আখ্যায়িত করেছি। আমি স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের এই আয়োজনে আমাদের সাথে সম্পৃক্ত হবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও স্বাগতম। এটিএন বাংলার দর্শকবৃন্দ এবং দেশবাসীকেও আমি শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার একটা বিষয় খুব ভালো লাগে যে এত কষ্ট, এত নির্যাতন, এত কিছুর পরেও কিন্তু আপনারা যারা আমাদের এই গুণী রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের মধ্যে একটা স্নিগ্ধতা, মুগ্ধতা কিন্তু সবসময় দেখি। আমরা দেখি কখনো রাগ বিরাগের বশবর্তী প্রতিহিংসার প্রতি কখনো আপনারা নিজকে ধাবিত করেন না। সে জায়গায় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দেশের পরিস্থিতিটা আলোচনাটা শুরু করতে চাই, কারণ আমরা জনভাবনা নিয়ে কথা বলবো, সাম্প্রতিক রাজনীতি নিয়ে কথা বলবো এবং জামাত ইসলাম অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পার করেছে এবং আমরা দেখতেছি বেশ কিছু একটা অস্থিরতার মধ্যে কিন্তু যাচ্ছে। সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেও কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারছে না। তার কারণ হচ্ছে তারা কুল রাখবে না শ্যাং রাখবে। একদিকে ছাত্ররা, একদিকে জনতারা, অন্যদিকে প্রায় 170টির মতো আন্দোলন ঢাকা শহরে হয়ে গেল। সে অবস্থার প্রেক্ষাপটে গত 2-3 দিন আগে হঠাৎ করে ফ্যাসিস্ট সরকারের যিনি জননী ছিলেন, সাবেক পতিত প্রধানমন্ত্রী, তার একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ বা বক্তব্যকে কেন্দ্র করে দেশের মধ্যে একটা অস্থিতির পরিস্থিতি বিরাজ করছে। জামাত ইসলামের পক্ষ থেকে, বড় দলের সেই বিএনপির পক্ষ থেকে সরাসরি কোনো রকম কোনো বক্তব্য মন্তব্য পাওয়া যায়নি। তবে এই পরিস্থিতির জন্য দেশবাসী কিন্তু দায়ী করছেন যে দেশে যখন এই শহীদদের রক্তের দাগও কিন্তু এখনও মুছে যায়নি, ঠিক সে অবস্থায় কিভাবে সাবেক পতিত প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এ ধরনের তার যেরকম বক্তব্য ছিল, আমি রাষ্ট্র, আমি সব, সে ধরনের বক্তব্য দিলেন। আপনি দেশের সর্বশেষ পরিস্থিতি কীভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মূল বিষয়ে আসার আগে একটু আপনি যেভাবে শুরু করেছেন আমাদের রাজনৈতিক এবং মজলুম জীবনের কথা বলে, যে আমাদের নেতৃবৃন্দের নির্যাতন, অত্যাচার, সরকারের নিপীড়নের মুখেও যে আমরা স্বাভাবিক থাকি, সহজ থাকি, মানসিকভাবে আমরা প্রশান্তি প্রফুল্ল থাকি, এটা এক মহান আল্লাহ তাআলার শুধু মেহেরবানি। এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, কারণ এখানে আমাদের একটা স্যাটিসফ্যাকশান, একটা মানসিক প্রশান্তি আল্লাহ তাআলা দেন যে আমরা কোনো অপরাধ করিনি, আমরা নিরপরাধ, এবং পৃথিবীর কেউ না জানুক, অন্তত আল্লাহ পাকের কাছে তো আমরা পরিষ্কার আছি যে আমাকে কি কারণে এখানে আটকানো হয়েছে। বছর পর বছর আমি জেল কাটছি, ফলে আমি যেহেতু নিরপরাধ, তাই আমার মনের মধ্যে কোনো গিল্টি ফিলিংস থাকে না, অপরাধ প্রবণতা, মানসিকতা আমার থাকে না বলে ভেতরে একটা দৃঢ় প্রত্যয়, একটা আকাঙ্ক্ষা, একটা আশা, একটা আস্থা থাকে যে আমার রব, আমার মাবুদ আমাকে দেখছেন, তার করুণা, তার ক্ষমা নিশ্চয়ই আমার সঙ্গে আছে। এই কারণে একটা দিন, একটা ঘন্টা, একদিনের রিমান্ড, এক ফোঁটা রক্ত, একটা রাত জাগা, একটা বছর, যতটা সময় আমরা পার করি মনে হয় আমি একটা কল্যাণের মধ্যেই আছি, একটা নেকির মধ্যেই আছি, আমার গুনাহ মাফ হচ্ছে, আমার নেকি যুক্ত হচ্ছে। এটা আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান, একটা প্রশান্তি দেয়। দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। এই যে আমার মানসিক প্রশান্তিগুলো আমি এবং আমাদের নেতৃবৃন্দের। আর একটু কারেকশান করছি, আপনি শুরু করেছেন আমার জেল জীবন প্রায় 8.5 বছর। প্রকৃতপক্ষে আমার জেল জীবনটা হবে প্রায় 7.5 বছর। 7.5 বছর, এটা একটু কারেকশান করছি। নেক্সট আমরা মূল বিষয় আসছি। সম্প্রতি 3-4 দিনে দেশের পরিস্থিতি খুব ভালো যাচ্ছে না, এবং হঠাৎ করে চারিদিকে যে ধরনের পরিস্থিতি দৃশ্যমান হয়েছে, দেশের মানুষরা কিছুটা ওয়ারিড হয়ে পড়েছে। এবং কেন এটা হলো, এটার কারণ সম্পর্কে কিন্তু গণমাধ্যম, আন্তর্জাতিক মিডিয়া এবং বিদগ্ধ জনেরা কিন্তু নানান বিশ্লেষণ করছেন, কিন্তু সকলেই একটা জায়গায় গিয়ে কিন্তু একমত হচ্ছেন যে এটার জন্য দায়ী হচ্ছে সকল অপরাধ, অত্যাচার, খুন, রিমান্ড, ক্রসফায়ার, গুমের মাস্টার মাইন্ড শেখ হাসিনা। তিনি যদি এই মাঝে মাঝে অডিওতে, ভিডিওতে ভারতে বসে তিনি বক্তব্য রাখবেন,
উস্কানি দেবেন এবং রাজনৈতিক বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইন্টারপোলে ওয়ারেন্ট জারি করা হয়েছে, যিনি একজন আসামি। তো ভারতের বিজেপি শাসিত সরকার একজন খুনের আসামিকে আশ্রয় দিয়েছে। আন্তর্জাতিক কিছু আইন আছে, ভিয়েনা কিছু কনভেনশন আছে, এবং তিনি কিভাবে ওখানে গেলেন, কিভাবে তিনি আশ্রয় পেলেন। এবং আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম গত 3 দিন আগে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জয়সওয়াল তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই, কোনো দায় নেই। অর্থাৎ বাংলাদেশে বিদ্যমান এই যে অস্থিরতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনাগুলো আক্রান্ত হচ্ছে, হামলা হচ্ছে, এটাকে উনি মিন করেছেন যে এই অরাজকতা অস্থিরতার জন্য বাংলাদেশের মানুষ তো হাসিনার বক্তব্যকে দায়ী করছে, যে তার বক্তব্য দিয়ে তিনি গোটা জাতিকে উস্কে দিয়েছেন। এবং 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যে তাজা রক্ত, তাজা অনুভূতি, সেটা তো এখনও শেষ হয়ে যায়নি। এবং 5ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেটা তো মানুষ ধারণ করে একটা জাতীয় ঐক্যের মধ্যেই এখনও আছে। সেখানে যদি এত বড় ফ্যাসিস্ট, এত বড় অত্যাচারী শাসক যদি আবার উস্কানি দেন এবং রাজনীতিকে, দেশকে অস্থির করার চেষ্টা করেন, তো যা হবার তাই হয়েছে। যদিও যা হয়েছে 5ই আগস্টের 6 মাস পরে এসে জিনিসটা যেভাবে ছড়িয়ে পড়েছে, এটা অনুভূপ্রেত, এটা আমরা এতটা আশা করিনি। এবং যে কোনো প্রতিক্রিয়ার মধ্যে তো একটা ডিসিপ্লিন থাকা দরকার। এটা ঠিক যে দীর্ঘ 15, 16, 17 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের যে আউটবাস্ট, যে গণবিস্ফোরণ হয়েছিল, মানুষের মবকে, গণবিস্ফোরণকে অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না। সেটা একটা পর্যায় পর্যন্ত কনসিডারেবল, কিন্তু 6 মাস পরে এসে খানিকটা এমনভাবে জিনিসটা ছড়িয়ে গিয়েছে যে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, যেটা যে কোনো বিবেকবান, দায়িত্বশীল মানুষের পক্ষে মেনে নেওয়াটা কঠিন। আসলে আইন নিজেদের হাতে নিয়ে নেওয়ার মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কল্যাণ নেই। তো সেজন্য আমরা খুব বিস্মিত যে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জয়সওয়াল যে বলেছেন যে হাসিনার এই বক্তব্যের সাথে, উস্কানির সাথে ভারতের কোনো দায় নেই, এ কথা তিনি সঠিক বলেননি। একজন ডিপ্লোম্যাট হিসেবে তার এই কমেন্টটার সাথে আমি দ্বিমত করি এই কারণে যে ভারতে বসবাস করে, ভারতের প্রযুক্তিগত সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট নিয়েই তো তিনি বক্তব্যটা রেখেছেন। এটা তো তিনি রাখতে পারেন না, অথচ উনি বলছেন তার কোনো দায় নেই। তাহলে উনি রাখলেন কী করে? তাকে এই সুযোগ তো ভারতই দিচ্ছে, তার লজিস্টিক সাপোর্ট, তার টেকনোলজিক্যাল সাপোর্ট তো ভারতই দিচ্ছে। ভারত দেশ হিসেবে আমাদের শত্রু নয়, জনগণ আমাদের শত্রু নয়, কিন্তু যারা ভারতকে রুল করছে, চরম সাম্প্রদায়িক একটা প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে বিজেপি সরকার। আমরা তাকে দায়ী করছি, এবং তারাই এই দেশকে অস্থির করার জন্য, অস্থিতিশীল করার জন্য, নৈরাজ্য সৃষ্টি করার জন্য আমরা মনে করি যে শেখ হাসিনার প্রতি তার যে উচিত ছিল তাকে দেশে ফেরত দেওয়া। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ এই দাবি করেছেন যে তাকে ফেরত দিয়ে দেন আমাদের কাছে। তিনি রেখে দিয়েছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন, দিব্যি বহালে বসে তিনি সেখান থেকে ষড়যন্ত্র করছেন। এটার জন্য ভারতের পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অসত্য, এর সাথে কিন্তু যায় না। এই জন্য এই উস্কানি, এই বিশৃঙ্খলার জন্যে আমরাও খুব বিস্মিত হয়েছি। তবে আমি আবেদন জানাবো এটিএন বাংলার মাধ্যমে যে দেশবাসীকে শান্ত হতে, অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়ার যে চেষ্টা করছেন, সে চেষ্টায় আমাদের সকল দলের, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে আমরা রাজপথে গেলাম, আমাদের হাজার হাজার ছেলেরা যে জীবন দিয়েছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে, আমাদের একটা জাতীয় ঐক্যের চেতনায় থেকে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই শান্তিপূর্ণ প্রক্রিয়াকে যেন আর আমরা বাধাগ্রস্ত না করি। আর বাইরের অনেক এজেন্সি কিন্তু একটা সুযোগ পায় যে এখানে এটা করে একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তিকে আবার কোনো স্পেস দেওয়া যায় কিনা। মানুষের মধ্যে এই সন্দেহ করার কারণ আছে যে এক্ষেত্রে ভারতের বিজেপি সরকার কি উস্কানি দিচ্ছে এবং তাকে দুধকলা দিয়ে পুষছে, তাকে লালন করছে, তা না হলে তিনি এ সাহস কী করে পাচ্ছেন? তো এই জন্য উনি উস্কানিটা না দিলে তো এতটা দিকে যেত না। আমরা তরুণ ছাত্র সমাজের কাছে আমরা আবেদন করব যে আমরা দেশ গঠনের দিকে মনোযোগ দিই এবং বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রচণ্ড জাতীয় ঐক্যে এখন সিমেন্টেড হয়ে আছে এবং সাধারণ মানুষের জান, মাল, সম্পদের উপরে
কোনো আক্রমণ, কোনো ক্ষয়ক্ষতি না হোক, দেশবাসীর নিরাপত্তা দেওয়াও আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতি করব, এটা তাদের একটা দায়িত্বশীলতার পরিচয়। এদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত। মানে ফ্যাসিস্টের কোনো রকম এই ধরনের যে কুচক্রী মনোভাব, তাতে কোনো ফাঁদে পা না দেওয়াই হচ্ছে কি সবচেয়ে উত্তম কাজ। যেটি আপনি বলছিলেন যে একটা ঐক্য সিমেন্টেড হয়ে আছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে একটা জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে। জনগণ যাদেরকে ভোট দিবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এবং আমরা আশা করব বাংলাদেশে যে 15-16 বছরের যে ফ্যাসিস্ট শাসনের সেটির অবসান করবে। আমরা এই গত 6 মাসে নানা আলোচনা পর্যালোচনা এখন করছি। আমরা ফ্যাসিস্ট সরকারের কথা বলছি, আমরা বিগত সময় গুম খুন হত্যার কথা বলছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, আমরা বিচারালয়কে একটা রাজনৈতিক অঙ্গনে পরিচয় করার কথা আমরা বলেছি, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার কথা আমরা দেখেছি। আমরা একটা বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু কোথাও কিন্তু সেটি আলোচনা আসা হয় না, এবং সেটি আলোচনা আসা অত্যন্ত জরুরি। সেটি হচ্ছে জামাতে আমির গতকালকে কক্সবাজারে ডাক্তার শফিকুর রহমান তিনি যেভাবে আবেগজড়িত কণ্ঠে তিনি বলছিলেন যে ফ্যাসিবাদের সরকার বিচারের নামে ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন। আমাদের কিন্তু সেই রাতগুলোর কথা, সেই সময়ে 3-4-5 দিন আগের কথা, যখন তাদের ফাঁসির আদেশ হচ্ছে, তাদেরকে বলানো হচ্ছে জমটুপি পরানো হচ্ছে, নানা রকম মিথ্যা নাটকীয়তা বলা হচ্ছে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন, পরিবারের কাছে পরিবার বলছে আমরা তো কখনো ক্ষমা চাইনি। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমি বিশেষ করে জামাতে ইসলামের সাবেক সংসদ সদস্য মন্ত্রী মতিউর রহমান, সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নির্বাহী পরিষদের সদস্য অত্যন্ত সজ্জন ব্যক্তি মীর কাশেম আলী, তার কথা বলছি। একই সাথে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছি। এই যে ডাক্তার শফিকুর রহমান একটি কথা বললেন, জি আপনি যথার্থই বলেছেন। গতকালকে আমাদের সম্মানিত আমলি জামাত কক্সবাজারে আমাদের প্রিয় নেতৃবৃন্দের এই যে জুডিশিয়াল কিলিং, বিচারিক হত্যাকাণ্ড, এবং একটা পলিটিক্যাল ইন্টেনশনে যে করা হয়েছে কত নির্মম নৃশংসভাবে, সেটাকেই কিন্তু তিনি জাতির কাছে আবার নিয়ে এসছেন। এটা যারা বিচারের সাথে সম্পৃক্ত দেশের সচেতন জনগণকে এটা বিবেচনা করা উচিত। আমি একটু আগের একটা পয়েন্ট আর একটু পরিষ্কার করি, তখন আমি আবার এই পয়েন্টে আসছি। দেশে এই 2-3 দিনে বিদ্যমান এই ঘটনাবলীর ব্যাপারে কিন্তু জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তার নিজস্ব ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। আমরাও বিবৃতি দিয়েছি, জনগণকে শান্ত থাকতে বলেছি, এবং আইন হাতে না তুলে নিতে আমরা আবেদন করেছি। জানমাল, ইজ্জত, আবরুর, সম্পদের নিরাপত্তায় জনগণকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য আমরা কিন্তু আহ্বান জানিয়েছি। এখন আমরা এই পয়েন্টে আবার ফিরে আসছি যে মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচারটা হয়েছে, এটা কোনো বিচার হয়নি, এটা একটা বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এবং একটি আধিপত্যবাদী বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে সকল খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা এই সমস্ত নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করেছে। যারা একটা মিথ্যা কথা জীবনে বলেনি, একটা টাকা হারাম খায়নি, একটা মানুষকে কষ্ট দেয় নাই, 60, 70, 80, 90, 92, 93 বছর বৃদ্ধকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে মানুষ কেঁদেছে, আকাশ বাতাস কেঁপেছে, কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। এত নিষ্ঠুর, এত স্যাডিস্ট শেখ হাসিনা। এবং সে জানে, সে রাজনীতিতে, সে তো মৌলানা নিজামীর সঙ্গে আলী হাসান মুজাহিদ, মীর কাশেম আলী, আমাদের সকল শীর্ষ নেতৃবৃন্দের আচার আচরণ, স্বভাব, চরিত্র, পলিটিক্যাল ডায়ালগ, আলাপ আলোচনা, এক্সচেঞ্জ অফ ভিউজে তাদেরকে পার্সোনাল লাইফেও তারা চেনে। তার বুকটা একটু কাঁপলো না যে একটা বিদেশি শক্তির কিরণক হয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্যে, একটা পলিটিক্যাল ইন্টেনশনে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে। অথচ তাদের ব্যাপারে যে সমস্ত বানানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বাদী, সাজানো ট্রাইব্যুনাল, সাজানো বিচারক দিয়ে যা করা হয়েছে, আপনার বেলজিয়াম থেকে রায় লিখে দেওয়া হয়েছে জিয়াউদ্দিন সাহেব, নিজামুল হক নাসিম, স্কাইপে কেলেঙ্কারি, আপনার আদালতের সামনে থেকে সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রকাশ্য দিবালোকে। এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্কুলেটেড একটা ম্যাটার। সে কারণে আন্তর্জাতিক সকল বিচারে, সকল মানে এই বিচার অস্বচ্ছ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা আন্তর্জাতিকভাবে নানান সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ, মানবাধিকার কমিশন সবাই বলেছে যে আসলে এটা কোনো বিচারিক মানের মধ্যেই পড়ে নাই। তো এটা বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য। তবে আমাদের প্রিয় নেতৃবৃন্দ
এটাকে মেনে নিয়েছেন, ওই যে আমি শুরুতেই যে কথা বলেছি, তারা এইভাবেই ফাঁসির মঞ্চে হাজির হয়েছেন যে আমি তো নিরপরাধ, আমি আমার রবের কাছে চলে যাচ্ছি, এটি আমার তাকদিরে ছিল। এবং আল্লাহ তাআলা দুনিয়ার সেই সব প্রিয় মানুষকে শহীদ হিসেবে বাছাই করেন, ইমানদারদের মধ্যে যাদের চরিত্র, আখলাক, নিয়ত, এখলাসের দিক থেকে যাদেরকে পুত পবিত্র মনে করে পছন্দ করে ফেলেন দিনের কারণে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে বাছাই করেন। আল্লাহ তাআলা কোরআন মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে কথাই বলেছেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহকে জেনে নেন, দেখে নেন, আল্লাহ দেখে নেন যে এদের মধ্যে কারা মজবুত ইমানদার, এবং তার থেকে আমি কিছু শহীদকে বাছাই করতে চাই। ফলে আমাদের প্রিয় নেতৃবৃন্দ এই শহীদের বাছাইতে পড়েছেন। ফলে এই জন্যই তারা কিন্তু কখনো দুঃখিত হননি, ব্যথিত হননি, উদ্বিগ্ন হননি, কষ্ট পাননি, হাহুতাশ করেননি, আহাজারি করেননি, বাঁচার জন্য চেষ্টা করেননি। মাওলানা নিজামী বলছেন ছেলেদেরকে যে তোমরা বলো আমি ফাঁসির মঞ্চে কি পোশাক পরে আমি যাব। বলছে আব্বা আপনি পাজামা পাঞ্জাবি পরে যাবেন। সন্তানকে বাপ বলছে আমার জানাজা তুমি পড়াবা, তোমার আম্মা এত রাতে যেন না যায়, তোমার আমার অনেক কষ্ট হবে। আলী আসাদ মাহমুদ মুজাহিদের ছেলে মাবরুরের সঙ্গে দেখা করছেন। মাবরুর এসে কি বলছে বিদায় সাক্ষাতে, যে আব্বাকে ডাকতে গেলাম, দেখলাম আব্বা একটা জায়নামাজে শিশুর মতো মাথায় হাত দিয়ে ঘুমিয়ে আছেন। মনে হচ্ছে না যে কিছুক্ষণ পরে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। একটা বিড়াল তার পাশে শুয়ে আছে, ছোট্ট দাদুরা এসে ডাকছে, দাদু দাদু, ডাক শুনে কেউ তোমরা এসেছো। মনে হচ্ছে একটা নিশ্চিন্ত নির্লিপ্ত একটা মানুষ কিছুক্ষণ পরে যে ফাঁসিতে ঝুলবে তার কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। এই প্রশান্তি কোথা থেকে আসে? কারণ তিনি ভীত নন, মৃত্যুকে তিনি ভয় করে। সে মনে করছে যে শুনেছে আমার ফাঁসি হবে, এই মুহূর্তে এক্ষুনি যেতে হবে। এটা তাকে বিচলিত করেনি। তিনি তার রবের কাছে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন। কোনো অপরাধী, কোনো খুনি সে কি এত নিশ্চিন্ত নির্লিপ্ত থাকতে পারে? সে তো বাঁচার জন্য অস্থির হয়ে যাবে। আমরা শুনেছি ফাঁসির আসামিকে যখন নিয়ে যায় অপরাধীদেরকে ছটফট করে, যেতে চায় না, কান্নাকাটি করে, পড়ে যায়, পাজা করে ধরে নিয়ে যেতে হয়। আমাদের কোন নেতাদেরকে, শহীদ কাদের মোল্লা শুনেছি, যারা নিয়ে গেছেন যে সমস্ত জল্লাদেরা, তারা বলেছে যে স্যার, মোল্লা স্যারকে যখন যেতে বললাম যে স্যার চলেন আমাদের সঙ্গে যেতে হবে, বলে আমাকে ধরতে হবে না, যাও আমি হেঁটে যাচ্ছি। বলে আমাদের আগে উনি দ্রুত হেঁটে চলেছেন, মনে হচ্ছে কোনো একটা ভালো জায়গায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সবাই বলছে দেখো মোল্লা স্যার কীভাবে দ্রুত হেঁটে নিজেই ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন। তো আমি এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা দুনিয়া দেখেছে, গোটা জাতি দেখেছে যে কিভাবে নিরপরাধ নিরীহ নেক মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এবং আল্লাহ তাআলা দুনিয়াতেও এই খুনিদের, হত্যাকারীদের শিক্ষা দিয়েছেন। এবং তাদের যদি বিবেক থাকে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। জাতির কি সম্পদ তারা নষ্ট করেছে। আমরা যদি কাদের মোল্লা সাহেবের একটু প্রসঙ্গে আসি, আমরা গণজাগরণ মঞ্চ তখন দেখলাম খুব যে কোনো ফাঁসি, যে কোনো কার্যক্রমে তাদের সিদ্ধান্তটাই মনে হয় আদালত সিদ্ধান্ত নেয়। আপনি স্ক্যাপি কেলেঙ্কারের কথা বলেছেন, আমরা ক্যাঙ্গারু কোর্টের বিচারের কথা তখন বলেছি। যারাই বলেছে প্রত্যেকেই কিন্তু সে ফ্যাসিস্টের নানা রকম নির্যাতনের শিকার হয়েছে। তো আমরা কাদের মোল্লা সাহেবের ফাঁসি হলো প্রথমবার একরকম। জি, ভালো প্রসঙ্গ তুলেছেন। গণজাগরণ মঞ্চ তো একটা আলাদা সরকার হয়েছিল। জি জি, ওদিকে পার্লামেন্টে শেখ হাসিনা বক্তব্য রাখছেন, সরকার প্রধান, তিনি বলছেন যে আমি পার্লামেন্টে আছি, আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন গণজাগরণ মঞ্চে। সিসিসি সারা ঢাকার স্কুল কলেজ থেকে বাচ্চাদেরকে টাকা দিয়ে গাড়িতে করে শাহবাগে এনেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, গান বাজনার ব্যবস্থা করেছে, আর ওখানে একটা তারা মেলা মিলিয়েছিল। এবং সেই শাহবাগ এটাও ছিল কিন্তু এক আধিপত্যবাদী চক্রের এই বিচারকে অন্যায়ভাবে খুনের আসরে পরিণত করার জন্য কিন্তু এই শাহবাগের মেলাটা তারা বসিয়েছিল। এবং কাদের মোল্লার ফাঁসি তো প্রথম। আপনি জানেন দুনিয়ার কোনো জুডিশিয়াল ইতিহাসে, কোনো জুডিশিয়ারিতে, কোনো আইনে এটা নাই। আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, যার আওতায় তারা এই বিচারটা করেছে, এইখানে এই আইনে নাই যে একটা উচ্চ আদালতের আপিল বিভাগের রায় হয়ে গিয়েছে, সেই রায়কে বাড়ানোর জন্য আবার উচ্চ আদালতে আবেদনের কোনো প্রভিশন এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইনে ছিল না। হাইকোর্ট যখন তাকে যাবজ্জীবন দিল, গণজাগরণ মঞ্চকে উস্কে দিল এই ঘাদানি কমিটি আর শেখ হাসিনার লোকেরা, বলে না আমরা এই যাবজ্জীবন মানি না, কাদের মোল্লাকে ফাঁসি দিতে হবে। তো ফাঁসি দিতে গেলে তো আইন নাই,
এখন কি করতে হবে? এখন আইন বানাইতে হবে। তখন কিন্তু বিচারটা সাবজুডিস, বিচার চলছে একটা কন্টিনিউয়াস জুডিশিয়াল সিস্টেমের মধ্যে রেখে। কয়েকদিন অফ রেখে গণজাগরণ মঞ্চ থেকে দাবি করা হচ্ছে যে এখানে সাজা বৃদ্ধির আবেদনের আইন তৈরি করা হোক। বিচার প্রক্রিয়াকে স্থগিত রেখে একটা নতুন আইন তৈরি করার জন্য গণজাগরণ মঞ্চ থেকে আবেদন করা হচ্ছে। সেই অন্যায় বেআইনি আবেদনে সরকার মাথা নত করে দুনিয়ার ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করে তারা যে আইন, যে বিধান এই ট্রাইব্যুনাল অ্যাক্টে ছিল না, সে আইনটা সংশোধন করে আবার আদালতে সেই আইন বানানো হলো এবং এই যাবজ্জীবনকে ফাঁসিতে পরিণত করার জন্য নতুন আইন সংশোধন করে আবার সেটার আপিল করার সিস্টেম করে তারপরে কাদের মোল্লাকে যাবজ্জীবন থেকে ফাঁসিতে রূপান্তরিত করা হলো। তাহলে এটা হচ্ছে পৃথিবীর কোনো আদালতে এই উদাহরণ আছে কিনা আমি জানি না। সেজন্য সাইদি বলেন, কাদের মোল্লা বলেন, মীর কাসেম আলী বলেন, আমাদের অন্য নেতৃবৃন্দের প্রত্যেকটা মামলা যদি সময় থাকে আমরা খুঁটিনাটি বললে দেখা যাবে যে এগুলো কোনো বিচার হয়নি। হয়েছে কি যে ভুল যদি হয়, মিথ্যাকে সাজাতে গেলেও আবার ভুল হয়। তসবির দানা একটা যখন খোলে টপ টপ করে সব পড়তে থাকে। তো এরা তো মিথ্যা সাজাতে গিয়ে মিথ্যা ভালো করে সাজাতে পারেনি, জাতির কাছে গোমরটা ফাঁক হয়ে গেছে। সেই জন্য এটা একটা ঘৃণ্য কাজ হয়েছে। জাতির শ্রেষ্ঠ সম্পদদেরকে তারা হত্যা করেছে। আমরা মনে করি এখন আন্তর্জাতিক সেই অপরাধ ট্রাইব্যুনালের জায়গায় এখন মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল হয়েছে। এই খুনিদের মাস্টার মাইন্ড এবং এই অপরাধের সাথে জড়িত তাদের বিচারের জন্য এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছে। সেখানে তাদের নামে মামলা হয়েছে। আমরা দাবি করেছি, দেশবাসী দাবি করেছে, এই সব প্রিয় নেতৃবৃন্দের হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড আর এই জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে ছাত্র সমাজের উপর যে নির্বিচার গুলিবর্ষণ, হত্যা করার পর মৃত লাশকে পুড়িয়ে ছাই করা, দেশের নিরস্ত মানুষকে, সেই দেশের মানুষ হেলিকপ্টার চালিয়েছে, শেখ হাসিনা মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, সেই সব খুনিদের এখন এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এবং আমরা মনে করি বিফোর ইলেকশন এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এই খুনিদের মাস্টারমাইন্ড, হত্যাকারী যারা, প্রশাসনে যারা ছিল, ফ্যাসিবাদের দোসর যারা ছিল, রাজনীতিতে তাদের নেতা, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সহ এই বিচারটা দৃশ্যমান করতে হবে। তারপরেই কিন্তু ইলেকশনটা ফেয়ার হওয়া সম্ভব। আমি একটা ছোট্ট সরাসরি প্রশ্ন করে আপনার কাছে বিরতিতে যেতে চাই। এই যে বিচারিক হত্যাকাণ্ড বলছেন যে যুদ্ধ অপরাধের নামে করা হয়েছিল, আমরা তাদেরকে ফিরে পাবো না, কিন্তু এই বিচারিক হত্যা যেটি ঠান্ডা মাথা যে খুনের কথা বলা হচ্ছে, সেটার জন্য কি ট্রাইব্যুনালে কোনো রকম কোনো বিচার বা এটার জন্য কোনো বিচার আপনারা চাবেন কিনা আপনার দলের পক্ষ থেকে বা তাদের পরিবারের পক্ষ থেকে? আমরা এই যে প্রসঙ্গটা তুলেছেন এটা নিয়ে আমরা চিন্তা করছি। এটা একটা আইনি প্রক্রিয়া। জি, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের আইনটা এমনভাবে করা হয়েছে যে এই আইনের বিরুদ্ধে যারা কোনো পদক্ষেপ নেবে, যারা মিথ্যা মামলা করেছে, যারা এর বাদী ছিল, অন্যায় করেছে, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়ে তারা যে মিথ্যা মামলা করেছিল তাদেরকে আর একটা অপরাধে অভিযুক্ত করে সাজা দেওয়ার যে আবেদন, এটা করার জন্য এই আইনের কিছু সংশোধন প্রয়োজন। আমরা যারা সিনিয়র লয়ার, এসব ব্যাপারে যারা এক্সপার্টদের সাথে আলোচনা শুরু করেছি, বলে এটা সম্ভব, বাট আইনের কিছু পরিবর্তন করে এই আইন প্রণয়নের মধ্য দিয়েই কিন্তু এই অন্যায়ভাবে যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটালো, রাজনৈতিক উদ্দেশ্যে যাদের কোনো অপরাধ ছিল না, তাদেরকে বিচারের আওতায় আনবার জন্য কিছু আইনের সংশোধন প্রয়োজন। তার মানে এই যে যাদেরকে একটু সময় প্রয়োজন হবে, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, যদি আইনের বা কোনো রকমভাবে কোনো সুযোগ পাওয়া যায়, তাহলে এটার জন্য আপনারা পুনরায় বিচার দাবি করবার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত আছি আমরা, এবং আমরা এর আইনি দিকগুলো পরীক্ষা নিরীক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে, সময় পেলে এই ন্যায্য দাবি, এটা বিবেকের দাবি, এটা বিবেকের ক্রন্দন, আমাদেরকে এখানে রেসপন্স করতে হবে। আমরা ইনশাআল্লাহ এই উদ্যোগ এবং পদক্ষেপ নেব। যারা অন্যায়ভাবে আমাদের নেতাদেরকে বিচারিক হত্যা করলো, তাদেরকে কি করে আইনের আওতায় আনা যায়, আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে ইনশাআল্লাহ পদক্ষেপ গ্রহণ করব। আসলে এক ব্যক্তির কথা না বললেই কিন্তু আমার মনে আজকের আলোচনাটা শেষ হবে না। আমরা যদি মাওলানা সাঈদীর কথা বলি, সেদিন যেদিন তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, পরবর্তীতে বোধহয় আদেশ কমানো হয়েছে, সেদিন যে আমৃত্যু যে আদেশ দেওয়া হলো, সেদিন যে সরকার নানা রকম বলল চাঁদের লোক দেখা গিয়েছে বলে মানুষের মধ্যে যে হত্যাযজ্ঞ চালালো,
এখন দেশের মুসলমান তো কোনো বিশ্বাস করে না চাঁদের লোক দেখা গিয়েছে, কোনো মুসলিম তো কোরআন থেকে বা ইসলাম থেকে এই শিক্ষা গ্রহণ করেনি। কিভাবে এ ধরনের অপপ্রচার করে মানুষকে হত্যা করা হলো? মাওলানা সাঈদী যেদের আপনি ভালো প্রসঙ্গই তুলেছেন। মাওলানা সাঈদীর প্রসঙ্গ তুলে আমরাও একটু ইমোশনাল হয়ে যাই। মাওলানা সাঈদীর যে কারাগারে ছিলেন, আমিও সেই কারাগারেই প্রায় 1 বছরের বেশি সময় একসাথে পাশাপাশি কাটিয়েছি। ওনার কক্ষে গিয়েছি, সেই সেলে ছোট্ট একটা কবরের মতো ঘর, ফ্লোরে থাকতে হয়। বৃদ্ধ বয়সে তিনি উঠে দাঁড়াতে পারেন না, একজন হাত দিয়ে না তুললে উনি উঠতে পারেন না, না বসালে বসতে পারেন না। একটা রুমের মধ্যে ওনার টয়লেট, প্রায় 6-7টা রিং পরানো হার্টে, প্রচণ্ড ডায়াবেটিস। ওনার কথা চিন্তা করলে আসলে আমাদের নিজেদের জীবনকে আমরা খুব তুচ্ছ মনে করি। উনি প্রায় বলতেন যে পারওয়ার সাহেব, বাইরে তো আপনারা চলে যাবেন, আমাদের সালাম জানাবেন আর দোয়া করবেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমাকে মুক্ত করেন এবং আমি যেন আরেকবার একটু কোরআনের ময়দানে যেতে চাই। আর একটা দোয়া করতে বলতেন যে আমার যেন মৃত্যু মক্কা বা মদিনার কোথাও যেন আমার মৃত্যু হয়, এই দোয়া যেন দেশবাসী করে। তো সাঈদীকে চাঁদে দেখা গেছে এই ইস্যু করে ওনার রায়ের পর সারা দেশে প্রায় 250-র মতো লোককে হত্যা করা হয়েছে। এগুলো হচ্ছে সরকারের একটা বাহানা, খুনের বাহানা তৈরি করে নৃশংসভাবে সারা দেশে সাঈদী ভক্তদের উপরে, মুমিন মুসলমানদের উপরে, শুধু পুরুষ নয় নারীদেরকে হত্যা করা হয়েছে একটা মানুষের রায়কে কেন্দ্র করে। হ্যাঁ, এত বড় একজন আলেমে দিন, যিনি সারা দুনিয়াতে কোরআনের পাখি বলে খ্যাত, তার প্রতি ভালোবাসা আবেগ তো থাকবেই। তার প্রতি অন্যায় জুলুমের প্রতিবাদে হাজার হাজার লক্ষ মানুষ তো রাজপথে নেমে আসবেই। তাই বলে আপনি তার উপর গুলি চালাবেন? আপনি একটা অপরাধ করেছেন, আবার সেই অপরাধের প্রতিবাদী মানুষের উপরে গুলি চালাবেন? আপনার হৃদয় কাঁপবে না, বুক কাঁপবে না? এত পাষণ্ড আপনি। তাই করা হয়েছে। এবং শেষ পর্যন্ত যখন উনি অসুস্থ হয়ে ওনার ইন্তেকালের আগে কাশিমপুর 1 কারাগার থেকে নিয়ে আসা হলো, তখনও আমি ওই কারাগারে আমি ছিলাম। দেখা হতো, সালাম কালাম হতো। হঠাৎ বিকালে খবর পেলাম মাওলানা অসুস্থ। আমরা দৌড়ে গেলাম দেখার জন্য। একটা হুইল চেয়ারে করে জেল সুপার, দ্রুত সিভিল সার্জন যোগাযোগ করা, জেলার কর্তৃপক্ষের সাথে আমরা খুব পেরেশান হয়ে যোগাযোগ করতে লাগলাম। ওনাকে হুইল চেয়ারে করে গেট থেকে আমরা ঠিক আসরের নাগাদ আমরা পার করে দিলাম। গেট থেকে আসবার সময় উনি হাসতে হাসতে গেট থেকে পার হলেন। মনে হলো যে অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ উনি হাসপাতালে যেতে পারলেন, ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে ফিরে আসবেন কারাগারে। চলে গেলেন। আমরা তো কারাবন্দী, আমরা তো খবর পাচ্ছি না। ওখান থেকে না কোনো ফোন করা যায়, না কোনো লোক পাওয়া যায়। প্রথম রাতটা ভালো গেল, পরের রাতে তো ভোর দিকে আমরা খবর পেয়ে গেলাম। ওখানে তো কারারক্ষী স্টাফ অফিসাররা কারাগারে ডিউটি শিফট হয়, ওরা আসে। আমরা খবর পেয়ে গেলাম যে হুজুর ইন্তেকাল করেছেন। তারপরে তো কি ঘটনা, ওনার চিকিৎসা নিয়ে কি অপকীর্তি করা হয়েছে। অনেকে তো বলছেন যে ওনাকে ইন্টেনশনালি হত্যা করা হয়েছে। হায়াতের মালিক আল্লাহ, আমরা মৃত্যুর জন্য আল্লাহর ফয়সালাকেই আমরা মেনে নিয়ে, এটা ইমানের একটা অংশ। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যে অবহেলা যে করা হয়েছে এবং ওনাকে সঠিক চিকিৎসা যে দেওয়া হয় নাই, ভুল চিকিৎসা দিয়ে ওনাকে হত্যার জন্য যে চেষ্টা করা হয়েছে, এই ব্যাপারে কিন্তু গোটা জাতি কিন্তু কনভিন্স হয়ে আছে। সেটা একটা খুব ট্র্যাজেডি, খুব প্যাথেটিক। এবং আপনি সেই ভিডিও ছবিগুলো হয়তো দেখেছেন যে ওনাকে পিজি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার আগে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে কেরানীগঞ্জের কারাগারে কষ্ট দিয়ে, সেখান থেকে আবার ওখান থেকে ব্যাক করানো, তার আগে আবার গাজীপুর, 2-3টা হসপিটাল এবং কারাগার শিফট করতে করতে এত অসুস্থ মানুষ, যিনি হার্টের রোগী, তিনি তো একেবারে শেষ অবস্থায় চলে গেছিলেন। তখনও যে ভিডিওতে ছবিগুলো দেখা যায় যে কারারক্ষীরা ওনাকে হুইল চেয়ারে করে তুলছেন, উনি হাসছেন, হাত উঁচু করে দোয়া চাচ্ছেন, ওনার চেহারার মধ্যে যে নূরের ঝলক, কোনো অপরাধী মানুষ হলে কি এত দৃঢ়তার সাথে সে আল্লাহর কাছে হাত তুলে বলতে পারে, মুখে হাসি থাকতে পারে? তার অপরাধীদের চোখে মুখে তো লজ্জা থাকবে, অনুতাপ থাকবে, একটা গিল্টি ফিলিংস থাকবে। উনি দৃঢ়তার সাথে আল্লাহর একজন গোলাম হিসেবে হাসতে হাসতে হাসপাতালে গেলেন। আমরা ওনার ওই দেখা চেহারা দেখে বুঝেছিলাম যে উনি ভালো হয়ে যাবেন, কিন্তু হঠাৎ করে তার মৃত্যুর খবর। এবং তার মৃত্যুর পরে আবার কি সেই পিজি হসপিটালের সামনে গোলাগুলি, তাকে জানাজা পড়তে দেওয়া হবে না, তার সন্তান সহ ওখানে উপস্থিত অনেকের নামে মামলা করা হলো, গুলি করা হলো।
তিনি যেখানে লাশ দাফন করতে চেয়েছিলেন খুলনাতে দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, ওনার হাতে প্রতিষ্ঠিত, সেই মাদ্রাসায় ওনাকে দাফন করতে দেওয়া হলো না, সেটাকে আবার ফিরিয়ে এনে পিরোজপুরে ওনার আরেকটা প্রতিষ্ঠিত মাদ্রাসা সাইদি ফাউন্ডেশন ওনাকে দাফন করা হয়েছে। ফলে মানে মৃত্যুর আগে মৃত্যুর পরে নৃশংসতা, নিষ্ঠুরতা, বর্বরতা, অমানবিকতার সমস্ত নিদর্শন এই ফ্যাসিস্ট সরকার কিন্তু সাইদি সাহেবের সাথে করেছে। তো এগুলো তো মানুষ ভুলে যায়নি। এবং দাম্ভিকতা, অহংকারী, কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট, ইংরেজিতে একটা শব্দ আছে আপনি জানবেন, যারা মানুষের খুন দেখে, রক্ত দেখে, কষ্ট দেখে, আহাজারি দেখে এনজয় করে, আনন্দ পায়, ইংরেজিতে তাকে বলা হয় স্যাডিস্ট। তা আমি তো এই জন্য শেখ হাসিনাকে শুধু ফ্যাসিস্ট বললে কভার করে না, এই জন্য তাকে স্যাডিস্ট বলি আমি। যে মরা লাশকে পুড়িয়ে ছাই করে যে আনন্দ পায়, মৃত লাশের উপরে নাচানাচির দৃশ্য দেখে যে আনন্দ পায়, নিরস্ত শিশু নারীদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে যে আনন্দ পায়, তাকে কি শুধু ফ্যাসিস্ট বললেই হয়? তাকে স্যাডিস্ট বলতে হয়। নিষ্ঠুরতা যাকে আনন্দ দেয়, মানুষের খুন যাকে আনন্দ দেয়, আমরা সেই শাসকের অধীনে ছিলাম। মহান আল্লাহ তাআলা তার বিচার দুনিয়াতে একটু দেখালেন। 5ই আগস্ট এইভাবে নির্লজ্জ ফ্যাসিস্ট মানুষের, কোটি কোটি মানুষের বিক্ষুব্ধ জনতার উত্তাল বিক্ষোভের মুখে যেভাবে পালিয়ে গেলেন তার বোনকে নিয়ে। পালায় কারা? চোর পালায়, ডাকাত পালায়, ধর্ষণকারী পালায়, লুটপাটকারী পালায়, খুনি পালায়। ভালো মানুষ পালাবে কেন? দৃঢ়তার সাথে সে দেশে থাকবে, কিন্তু সে পালিয়ে গেল। তো এগুলো এত অপমানজনক, এত কি বলবো, শোচনীয়ভাবে তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হলো। দুনিয়াতেই কিছুটা নিদর্শন আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। আমি মনে করি যে শেখ হাসিনার এই খুনের অপরাধের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই সময়কার প্রশাসনে, তার দলের যারা মাস্টার মাইন্ড ছিলেন, খুনকে যারা প্রশ্রয় দিয়েছেন, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোনো দাম্ভিককে, কোনো খুনিকে, কোনো অপরাধীকে আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেন না। এটা সব দলেরই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা তো যে আলোচনাটার যে পর্যায়ে এসেছি সেটি হচ্ছে যে বিগত বিশেষ করে 3টি নির্বাচনের কথা যেটি বলা হয়, যে সর্বশেষ যেটা হলো আমিডামি নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন, এই সব কিছু মিলিয়ে 3টি নির্বাচন। এই নির্বাচনী অপরাধের সাথে যারা যুক্ত, আমরা যেমন বলে থাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে তাকে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু বিচারপতি খায়রুল হক সহ যারা তত্ত্বাবধায়ক সরকারেরকে বাতিল করে দিয়ে বিধানটা বাতিল করে এই বিচারকে এক ধরনের প্রথমে একটা রায় দিল, পর আর একটা রায় দিয়ে সেখানে জালিয়াতি করলো, এবং পরবর্তী নির্বাচনী অপরাধের সাথে যে ধরনের নির্বাচনের কর্মকর্তারা, আমরা যদি সিএসি বলি, নির্বাচন কমিশন বলি, এসপি বলি, ডিসি বলি, তাদেরকে শাস্তির আওতায় আনার ব্যাপারে আমরা তো খুব একটা বেশি কিছু দেখতে পাচ্ছি না। এটা খুব দুঃখজনক। আমরা এর আগেও এই দাবি তুলেছিলাম যে বিচারপতি খায়রুল হকের শাস্তি হওয়া উচিত, গ্রেফতার হওয়া উচিত। তিনি জালিয়াতি করে রায় দিয়েছেন, অবসরে যাওয়ার পরে রায় লিখেছেন, হ্যাঁ, এবং সম্পূর্ণ অনিয়ম, উল্টাপাল্টা করে একটা বিধানকে তিনি বাতিল করে দিলেন। এটা শেখ হাসিনাকে খুশি করার জন্য, তুষ্ট করার জন্য সে করেছিল, এবং তার আসলে বিচার হওয়া উচিত। এবং তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন, বিচারপতির চেয়ারে বসে তিনি যে চরমভাবে আইনের লঙ্ঘন করেছেন এবং বিচারপতির পদকে তিনি কলঙ্কিত করেছেন। একটা দেশের চিফ জাস্টিস মানে কি? তিনি ন্যায় বিচারের প্রতীক হবেন, অথচ তিনি কি করে গেলেন? যাই হোক, আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল বিবেকবান এবং আইনের শাসন যারা দেশে দেখতে চান, এ ব্যাপারে তাদের প্রত্যেকের সোচ্চার হওয়া উচিত, কথা বলা উচিত। যে কেয়ারটেকার সরকার তিনি বিধান বাতিল করেছিলেন, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানের পরে আবার কোর্টে সেটা আপিল করা হয়েছিল, সে আপিলের শুনানি হয়েছে। আমরা জামাত ইসলামীও সেই আপিলে একটা পক্ষ ছিলাম, শুনানিতে আমরা রায় পেয়েছি, এবং সেই কেয়ারটেকার সরকারের বিধানটা নির্বাচনের জন্য আবার কিন্তু পুনর্বহাল হয়েছে। যেটি আমরা বলছিলাম যে শুরুতেই, যে কেন বাংলাদেশে হঠাৎ করে মানুষের মধ্যে এত ক্ষোভ, যন্ত্রণা, ভাঙচুর সৃষ্টি হলো, এবং সেই জায়গার মধ্যে আমরা সম্মতি পোষণ করলাম বলা চলে, সেটি হচ্ছে যে পতিত আওয়ামী সরকারের প্রধানকে আমরা দেখতে পেয়েছি যে তিনি তার ভিডিও বার্তার মাধ্যমে বা অডিও বার্তার মাধ্যমে নানা রকমভাবে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা নানা কর্মসূচি দিয়েছে, লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে, তারা 18 তারিখে খুব সময় একটা হরতালের কথাও সেখানে বলেছে। আপনি কি মনে করেন যে এটি কি সম্ভব? মোটেই সম্ভব না। এবং আমি মনে করি যে
সে একটা ভিডিও বক্তব্য দিয়ে যে ভাষণটা দিতে গিয়ে সারা দেশে যে নৈরাজ্য তৈরি করলো, জাতি এটা আর মেনে নেবে না। হরতাল করতে তারা মাঠে ইনশাল্লাহ দাঁড়াতেই পারবে না, কারণ আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না। রাজনৈতিক কর্মসূচি, মিটিং, মিছিল, হরতাল, এগুলো তো একটা পলিটিক্যাল প্রোগ্রাম। তো আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ তো একটা ফ্যাসিবাদী দল। এরা গণতন্ত্র হত্যাকারী, এরা 3 বার ভোটাধিকার হরণ করেছে, এরা মানুষ খুন করেছে, এরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা আদালতে বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে। এরা তো একটা ফ্যাসিস্ট দল। রাজনৈতিক দলের মধ্যে তো গণতান্ত্রিক চরিত্র থাকে, আচরণ থাকে। ফলে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। সেখানে ওদের নির্বাচনে আসা বলেন, আর ওই বিক্ষোভ, মিছিল, হরতাল, কর্মসূচি, লিফলেট বিলি, এগুলো জনগণ আর এদেশে করতে দেবে না। তো সেক্ষেত্রে দেশে তো দুটি প্রধান দলের মধ্যে যদি আমরা ধরি, জামাত ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি, আপাতত দুই পক্ষ কি একত্রে এই ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করা দরকার? মাঝে মাঝে কিন্তু আমরা দেখি, যদিও এটি যুক্তির কথা, যুক্তি পাল্টা যুক্তি থাকবেই, এটা রাজনীতির একটি বাস না বলে সৌন্দর্য বলতে পারি, কিন্তু বিউটিটা মাঝে মাঝে কোথাও কি নষ্ট হয়ে যায় কি না? যারা যুগপৎ আন্দোলন করেছেন, যারা ফ্যাসিস্ট সরকারকে হারিয়েছেন, যারা ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছেন সে ছাত্র জনতাকে সামনে রেখে, তো আপনাদের মধ্যে বিএনপির ভ্রাতৃত্ব বন্ধুত্বের কোথাও কি মনে করেন একটুখানি কোথাও সমঝোতার ঘাটতি আছে? আমরা গভীরভাবে এগুলো মিডিয়ার মাধ্যমেই যা শুনতে পারি, দেখতে পারি, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা উপলব্ধি করে দেখি যে না, আসলে বিএনপির সঙ্গে আমাদের কিন্তু রাজনৈতিক যে সম্পর্কটা, যে বন্ধুত্বটা, আমরা এখানে কোনো ঘাটতি কমতি দেখি না। আমাদের তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সম্পর্ক কিন্তু আছে, আলাপ আলোচনা, কথাবার্তা এগুলো চলছে। মুশকিল হয়েছে একটা জিনিস, যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিদায়ের পর এখন তো রাজনৈতিক ময়দানে বিএনপি আছে, জামাত আছে, অন্য কিছু দল ছোট বড় সব আছে। তো মিডিয়ারও কিছু এখানে ভূমিকা আছে। আমরা কোনো একটা কথা বললাম, বিএনপি কোনো নেতা হয়তো 2nd, 3rd, 4th লাইনের নেতা একটা বক্তব্য দিলেন, সেটার সাথে বা আমাদের কোনো কথার সাথে আগে পিছে কিছু লাগাই দিয়ে, ওই ভাত খাওয়ার সাথে একটু আচার দিলে যেমন মজা লাগে, তো কথার সাথে একটু আচার লাগাই দেয় যে উনি ওনাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। অথচ আপনি দেখবেন জামাত ইসলামীর কোনো নেতা, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বা আমাদের আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি সহ কোনোদিন কখনো বিএনপির নাম শব্দ উল্লেখ করে আমরা কোনোদিন কোনো সমালোচনা করিনি। অথচ মিডিয়া আগে পরের কথা যথাযথভাবে কোট না করে বলে দেবে যে উনি বিএনপিকে লক্ষ্য করে এটা বলেন, অথচ কথা উনি বলেননি। এখন আপনি সামাজিক যে কোনো অপরাধ, যে কোনো কথা তো কমনলি বিদেশে বলবেন, সেই কথাটা কাকে বললাম, যিনি অপরাধী তাকে আমি বলেছি, আমরা তো কোনো দলকে বলিনি। এখন মিডিয়া যদি ওইটাকে আর একটু আচার লাগাই দিয়ে কোনো দলের দিকে ইশারা ইঙ্গিত করে দেয়, তখন দল ক্ষিপ্ত হয়। অথবা দলের নেতা যদি এটাকে ভুল বুঝে নিজের দিকে টেনে নিয়ে নিজে কথা বলেন, তখন একটা ভুল বুঝাবুঝি হয়। তো আমরা বলেছি নিজেদের মধ্যে, এবং সকলকে আমরা মনে করি যে প্রকৃতপক্ষে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে কোনো দূরত্ব, অনৈক্য, বিভেদ হওয়া উচিত নয়। আমাদের জুলাই অভ্যুত্থানের চেতনাকে অটুটভাবে ধারণ করা উচিত। নির্বাচন আসছে সামনে, যার যার আদর্শ নিয়ে আমরা সবাই মানুষের কাছে যাব, মানুষ যাদেরকে চাইবে তারা এদেশে সরকার গঠনের সুযোগ পাবে। ব্যাস, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আমরা এই সৌন্দর্যের মধ্যেই চলতে চাই, এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা ছিলাম তাদের বক্তব্য, বিবৃতি গার্ডেড ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত। বিতর্ক, বিভেদ তৈরি হয় এমন কোনো কথাবার্তা থেকে সকলকে মুক্ত থাকা উচিত, বরং নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক ঘনিষ্ঠ করা উচিত আরও। তাহলে গণতন্ত্র আরও মজবুত হবে, দৃঢ় হবে। অতীত থেকে যদি আওয়ামী শিক্ষা নিত, তাহলে কিন্তু 24 এসে তাদেরকে পালাতে হতো না, এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা কি এটি কিন্তু আমরা জানি না। আমি দেখি না এখন খুব আওয়ামী লীগের কোনো নেতাকে রাজনৈতিক কর্মসূচি থাক দূরের কথা, কোনো সামাজিক অনুষ্ঠানে কিন্তু তারা যেতে পারছেন না বা যাচ্ছেন না। আমরা চট্টগ্রামে দেখেছি একজন গিয়েছিল, সেখানেও সাধারণ ছাত্র জনতাদের ঘেরাও করেছে। আপনাকে দুটি প্রশ্ন রেখে শেষ করব। সেটি হচ্ছে যে এই শিক্ষা গ্রহণটা তারা অতীত থেকে করেনি। তারা 74 দুর্ভিক্ষের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই 72 থেকে কীভাবে বাকশাল কায়েম করা হলো, কীভাবে গণমাধ্যমের গলার টুটে ধরা হলো, এবং তার পরবর্তীতে সে 75-এর বিদায়ের কথা তাদের মনে আছে। তো সেই অবস্থায় এই শিক্ষা না নেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আপনি যথার্থ কথাই বলেছেন যে আওয়ামী লীগের তার ইতিহাস থেকে সেই শিক্ষা নেয়নি, এই কথাটাই হচ্ছে যথার্থ। এবং দেখুন, আমি এখানে খুব শর্টলি যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলে
বলা হয়ে থাকে শেখ মুজিবুর রহমান, যিনি সারা জীবন এক পর্যায়ে পাকিস্তানে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন। স্বাধীনতা আসলো, তিনি ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসেই তিনি কিন্তু, যে ব্যক্তি জীবনটাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে কাটালেন, তিনি ক্ষমতায় এসে গণতন্ত্রের কথা ভুলে গেলেন। গণতন্ত্রে ক্ষমতা হস্তান্তরের যে নীতি, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, সরকার পরিবর্তন জনগণের ইচ্ছা এবং মতামতের ভিত্তিতে, এই পদ্ধতি তিনি ভুলে গেলেন। ক্ষমতায় উঠলেন, তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি বাকশাল কায়েম করলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন। তার একটা দল হলো বাকশাল, সব সংবাদপত্র বন্ধ, তার পছন্দের 4টা কাগজ তিনি রাখলেন। ফলে কি পরিণতি হলো? নিজেই গণতন্ত্রের সারা জীবন সংগ্রাম করে নিজে হাতে শেষ পর্যন্ত গণতন্ত্রে টুটি চেপে হত্যা করলেন। ফলে ওনার ক্ষমতায় ওঠার পরে নামার আর পথ উনি রাখলেন না, ফলে ঢপাস করে পড়তে হলো। ওনার বিদায়টাও কিন্তু অগণতান্ত্রিকভাবেই হয়েছে, কারণ উনি নিজেই সে পথটা রুদ্ধ করেছেন। দেন তার কন্যা, তিনি মনে করেছেন শেখ হাসিনা যে উনি পিতার চেয়ে বোধহয় খুব বেশি বিচক্ষণ হবেন। তিনিও তার পিতার থেকে, ইতিহাস থেকে, তিনি হিস্ট্রি থেকে তিনি কোনো লেসন নিলেন না। তিনি এসেই কিন্তু স্বৈরাচারী হয়ে উঠলেন। 3টা নির্বাচনে তিনি ভোট দিতে দিলেন না, 14, 18, 24। ডামি, আমি, তুমি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, দিনের ভোট রাতে, সব তিনি দেখেছেন। বিদেশি আধিপত্যবাদী শক্তি এসে ও বিরোধী দলকে উস্কানি দিয়ে বলে তুমি ভোটে না গেলে দেশ মৌলবাদীদের হাতে চলে যাবে। 3টা ইলেকশন তিনি করতে দিলেন না। কেয়ারটেকার ইলেকশনের নিয়মটা, কেয়ারটেকার পদ্ধতিটা সংবিধানে সংযুক্ত হলো। গণতান্ত্রিক পদ্ধতিতে যে শিক্ষা নেন না, আপনি যে বললেন, এটা তার বড় প্রমাণ। তিনি নিজে হাতে কেয়ারটেকার প্রভিশনটা আবার বন্ধ করলেন। এই কেয়ারটেকারের অধীনে ইলেকশন করেই কিন্তু শেখ হাসিনা একবার ক্ষমতায় আসলো। বেগম জিয়াও কিন্তু এই কেয়ারটেকার বিধানটা মেনে নিয়ে, উভয় বড় দলই কিন্তু এটা মেনে নিয়েছিলেন, আন্দোলনও করেছিলেন। কিন্তু উনি 11 সালে এসে পার্লামেন্টে কমিটি করা হলো, বিতর্ক উঠলো যে না, উনি বললেন যে না, কেয়ারটেকার সিস্টেম বাতিল করো, সরকার ক্ষমতাসীন যিনি থাকবেন তার অধীনে নির্বাচন হবে। একটা পার্লামেন্টারি কমিটি করে দেওয়া হলো এ ব্যাপারে মতামত দিতে। পার্লামেন্টারি কমিটি সবাই বললো যে না, কেয়ারটেকার সিস্টেম থাকা উচিত। শেখ হাসিনা বললেন প্রাইম মিনিস্টার হিসেবে যে না, এটা মানা যাবে না। উনি সংসদীয় কমিটির সিদ্ধান্ত মানলেন না, চলে গেল কোর্টে। কোর্টে আপিল বিভাগে বিচারে যখন, আপনি জানেন যে কনস্টিটিউশনাল ম্যাটারগুলোতে জাস্টিসরা আদালতের অ্যামিকাস কিউরি নিয়োগ করে, আদালতের পরামর্শক নিয়োগ করে। 9 জনের মতো আমার যতটুকু মনে আছে অ্যামিকাস কিউরি নিয়োগ হলো। একজন বাদে সব অ্যামিকাস কিউরি বললো যে না, কেয়ারটেকার পারমিশন থাকুক। শেখ হাসিনা ক্ষুব্ধ হলেন, আপিল বিভাগের বিচারপতির কথাও শোনা হলো না, আদালতের ঘাড়ে বন্দুক রেখে উনি কেয়ারটেকার সরকারের বিধান বাতিল করলেন। তাহলে উনি পার্লামেন্টের আইন মানবেন না, গণতন্ত্র মানবেন না, ভোটাধিকার দেবেন না, আদালত মানবেন না, তাহলে তিনি তো তার ইতিহাস থেকে শিক্ষা নেন নাই, যার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। ফলে ওনার পিতার থেকে ওনাকে শিক্ষা নিতে হতো। উনি মনে করেছিলেন যে আমি খুব বিচক্ষণ। ওনার পিতা, এই যে আপনি যে প্রসঙ্গটা আগে বলেছিলেন যে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এই বিষয়টাকে মীমাংসিত করে গেছেন ওনার পিতা। সিমলা চুক্তি, ত্রিদেশীয় চুক্তি, সকলকে যে ক্ষমা করে দিলেন, 93,000 পাকিস্তানি বন্দীকে বিদায় করলেন, 195 যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়ে একটা ডিসাইডেড ম্যাটার। তারপরে উনি 96-তে ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা, কিছুই করেননি। উনি পরে 9 সালের ক্ষমতায় এসে, তিনি 35-36 বছর পরে এসে ওনার পিতার মীমাংসা করা কোনো বিষয়কে তিনি আবার নতুন করে আইন সংশোধন করে, সাক্ষ্য আইন, ল অফ এভিডেন্স, নানান সাজানো বানানো আন্তর্জাতিক মান বাদ দিয়ে পলিটিক্যাল উদ্দেশ্যে আইন বানিয়ে তিনি আবার আরেকটা বিচার করে এই বিচারিক হত্যাকাণ্ড ঘটালেন। তার অর্থ হলো তিনি ওনার পিতার কাছ থেকে শিক্ষা নেননি। সেজন্য আপনার কথাটাই যথার্থ যে এটাই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস, যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, সেই আওয়ামী লীগ স্বাধীনতার পরে 54 বছরে এসে নিজে হাতে গণতন্ত্রটা কবর দিল। যে কারণে আজকে জাতি বলছে যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না, যে কারণে বলছে যে জনগণ আর এই আওয়ামী লীগকে এই চরিত্র নিয়ে দেখতে চায় না। ফলে আমি মনে করি যে এখান থেকে সব দলের শিক্ষা নিতে হবে, যারাই ক্ষমতায় আসবেন তারা যেন আর পেছনের এই ইতিহাসের কোনো পুনরাবৃত্তি না করেন, এটা সব দলের জন্য কিন্তু লেসন নিত। এই যে আওয়ামী লীগ বারবার বলবার চেষ্টা করে যদি জামাত ইসলাম এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে। মৌলবাদী অর্থ তারা কি বোঝানোর চেষ্টা করেন বা আপনারা কি বোঝান, বা এটি কি
মৌলবাদী বলতে কি প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করাকে বোঝানোর চেষ্টা করে তারা, নাকি কি কি বোঝানোর চেষ্টা করে? এবং পার্শ্ববর্তী দেশকেও কিন্তু তারা এটি বোঝাতে সমর্থ হয় যে আওয়ামী সরকার বলবার চেষ্টা যেটা করেছেন যে জামায়াতে ইসলাম যদি কোনো কারণে রাষ্ট্র ক্ষমতার অংশ হয় বা রাষ্ট্র ক্ষমতা আসে, তাহলে কিন্তু মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে দেশ, আফগানিস্তান হয়ে যেতে পারে, পাকিস্তান হয়ে যেতে পারে। এই ব্যাপারে জামায়াতে ইসলামের বিশ্লেষণ। মৌলবাদী কথাটাকে প্র্যাকটিক্যালি একটা ইসলাম বিরোধী শক্তি খারাপ সেন্সেই মিন করার চেষ্টা করেন। তারা বুঝাতে চান জঙ্গিবাদ, এক্সট্রিমিস্ট, সাচ অ্যান্ড সাচ, কিন্তু না, এর অর্থ তো তা না। আপনি যদি ডিকশনারিয়াল মিনিং এর দিক থেকে আসেন, মৌল মানে কি? মূল, ফান্ডামেন্টাল। তো যারা এদেশে ইসলামের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ গড়তে চায়, তো ইসলাম তো একটা মৌলিক জিনিস, তার মানে তো মূলটা ধরেই তো থাকবো। তা উনি যদি ইসলামকে, মূল জিনিসকে অপছন্দ করেন, তাহলে উনি কি ডালপালার গাছপালাকে পছন্দ? আমরা তো মূলে আছি। সেই সেন্সে আপনি আবিধানিক হোক, আপনি ডিকশনারিয়াল মিনিংয়ে যান, তাহলে মূল থেকে মৌল, মৌল থেকে মৌলবাদী। ওনারা এটাকে বলতে চান ফান্ডামেন্টালিজম, ফান্ডামেন্টালিস্ট। ওনারা যে খারাপ সেন্সে এটা বলতে চান, মানে জঙ্গিবাদী অর্থে বলতে চান। মৌলবাদীর শব্দটার অর্থ তার না। ওনারা কি বোঝেন মৌলবাদীর অর্থ কি? এটা তো বাংলা শব্দ। ইংরেজি শব্দের ফান্ডামেন্টালিজমেরও ব্যাখ্যা ওনারা কি দেবেন? যে কোনো আদর্শের মূল শক্তি যারা ধরে রাখে, তারা তো মূল শক্তি হবে না। এই জন্য হয়েছে কি যে আমার প্রতিপক্ষকে কিভাবে আমি ঘায়েল করব, যদি যুক্তি, আদর্শ, চরিত্র, নৈতিকতা ফুরিয়ে যায়, তখন একটা আবল তাবল কিছু দিয়ে সেটাকে তারা মোকাবেলা করতে আসে। তখন সন্ত্রাসের পথ, মিথ্যাচারের পথ, বিকৃত রুচির পথ, নানান পরিভাষা এটা সেটা ব্যবহার করে প্রতিপক্ষকে তারা ঘায়েল করে। বলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলতে পারে জামাত ইসলাম। এটা ভুল ধারণা। আমরা যারা আল্লাহ তাআলার বিধানের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট আমরা কায়েম করতে চাই, ইসলাম যে সৌন্দর্য দিয়েছে মানুষের জীবনে, সেই বিউটি অফ ইসলাম যদি এই সমাজে আসে, এর ভিত্তিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, বিভিন্ন ভাষা, বর্ণ, ধর্মের ভিত্তিতে সকলে মিলে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এবং তার জীবনে তিনি যেটা বলে গিয়েছেন যে কোনো শাসকের অধীনে, মুসলিম শাসকের অধীনে সব ধর্মবর্ণের লোকেরা একটি আমানত স্বরূপ থাকবে এবং ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিচার, জুডিশিয়ারি, ইকোনমি, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, এভরি সেক্টর অফ লাইফ, ইসলামের এই সৌন্দর্যের বিধান মানুষকে সামাজিক জীবনে নিরাপত্তা দেবে, স্বাচ্ছন্দ্য দেবে, অর্থনৈতিক নিরাপত্তা দেবে, সামাজিক নিরাপত্তা দেবে এবং মানসিক জীবনের স্বস্তি দেবে। এটি হচ্ছে কিন্তু চমৎকার একটা ব্যবস্থা। এটাকে ওনারা মৌলবাদ বলে, প্রতিক্রিয়াশীল বলে, ওনারা ইসলামকে কন্ডেম করতে চান। কারণ ওনারা জানেন যে ইসলাম ভালো না, ইসলাম খারাপ, এটা শাসন চলবে না, কথা বললে তো জাতি তাকে রেহাই দেবে না। ফলে এই শব্দটা, এই পরিভাষাটা ওনারা ব্যবহার করেন না। অন্য পরিভাষাগুলো দিয়ে এটাকে মোকাবেলা করতে ওনাদের তিরস্কৃত করবার চেষ্টা করে। শেষে 1 মিনিটে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে নানামুখী কথাবার্তা হয়। আমরা নিশ্চয়ই ভালো নির্বাচন চাই, কখন চাই, কিভাবে চাই, সেটি যারা বড় রাজনৈতিক দল আপনারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই যে টানাপোড়েনের কথা খানিক আগে বলেছিলাম, আপনারা তো লক্ষ লক্ষ মানুষের ময়দানে ভাষণ দেন। আজকে হয়তো লক্ষ লক্ষ শ্রোতাই কিন্তু এটি শুনতে পাচ্ছে, আমাদের এই অনুষ্ঠান লাইভে শুনতে পাচ্ছে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন নিয়ে এবং বিশেষ করে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আপনারা যুগপৎ আন্দোলনে নানা ক্ষেত্রে একসাথে কাজ করেছেন, আপনার কী আহ্বান থাকবে বিএনপির প্রতি এবং অন্তর্বর্তী সরকারের প্রতি? আমার আহ্বান থাকবে যে আর বিলম্ব করা উচিত নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারই এসেছিলেন একটা অরাজক ফ্যাসিবাদের জায়গা থেকে কালো যুগের অবসান ঘটিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটা সুন্দর, অবাধ, ফেয়ার, ফ্রি, একটা ক্রেডিবল, পার্টিসিপেটরি একটা ইলেকশন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রিফর্মের যে কাজগুলো চলছে, প্রায় 6টা রিফর্ম কমিশন রিপোর্ট সাবমিট করেছে। সব রিপোর্টগুলো আসার পরে এগুলো সরকার চূড়ান্ত করুক, পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের সাথে এক্সচেঞ্জ অফ ভিউজ করুক, দেন নির্বাচনের একটা রোডম্যাপ তারা ঘোষণা করুক। আমরা পরিষ্কার বলি, একবার বলছেন ওনারা যে ডিসেম্বর 25-এর মধ্যে হবে, সম্ভব না হলে হয়তো 26-এর মাঝামাঝি হবে। ওনারা টেন্টেটিভ যে আইডিয়াই দিয়েছেন তার মধ্যে ওনারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করুক। আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সেই সুযোগ, এই যৌক্তিক সময়টুকু আমরা দিতে প্রস্তুত আছি। আর বিলম্ব করা উচিত নয়, তাহলে সামাজিক যে শৃঙ্খলা এটা ব্যাহত হবে এবং ষড়যন্ত্রকারীরা, বিদেশি আধিপত্যবাদী শক্তি এখানে কিন্তু একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য আবার নতুন করে কিন্তু ফোন দিয়ে আটতে পারে। সেই জন্য আমাদের দেশের সামাজিক অস্থিরতা দূর করে আমাদের গণতন্ত্রের অভিযাত্রা, ভোটাধিকার এবং
একটা সুশাসনের জন্য আমাদের যে স্বপ্ন, আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে যে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে বাংলাদেশ মানুষের অর্থনৈতিক, সামাজিক, বিচারিক সমস্ত জীবনের সমৃদ্ধির নিরাপত্তা দেবে, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রচেষ্টা করা উচিত। এবং গোটা জাতির কাছে আমি এটিএন বাংলার মাধ্যমে আবেদন জানাবো যে দেশের জনগণকে অন্তর্বর্তীকালীন এই সরকারের পাশে এসে দাঁড়ানো উচিত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিচালনা অনুষ্ঠানের জন্য। বিএনপিকে নিয়ে আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কিনা? আমি বিএনপি শুধু নয়, সকল রাজনৈতিক দল যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিলাম, আমাদের মধ্যে 5ই আগস্টের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্য, জাতির অখণ্ডতা, স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, আমাদের মূল্যবোধের এই কমন ইস্যুতে আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। এটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণ যাকেই ভালোবাসবে তাদের এই নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করি। তাহলেই আমাদের স্বপ্নের এত 2000 ছাত্রের যে জীবন, 30,000 আহত, ক্ষতবিক্ষত, ক্ষতচিহ্ন নিয়ে যারা এখনও হাজারি করছে, তাদের স্বপ্ন তখন পূরণ হবে। তাহলেই আমাদের রাজনৈতিক সংগ্রামে রাজনৈতিক দলগুলো 15 বছর যা পারেনি, আমাদের সোনার সন্তানেরা সেই সংগ্রামকে এক সফলতার জায়গায় নিয়ে আমাদের কাছে এই ঋণই করে রেখে গেছেন। এই রক্তের ঋণ, এই দায় আমাদেরকে শোধ করতে হবে। সেজন্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য আর আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভেদাভেদ, অনৈক্য, বিভেদ করা উচিত নয়। এই রক্ত, এই ত্যাগ, এই কোরবানির দিকে তাকিয়ে আমাদের জাতীয় ঐক্যকে আরও সিমেন্টেড করতে হবে। এটাই আমার প্রত্যাশা, এটি আমার জাতির কাছে এটিএন বাংলার মাধ্যমে আহ্বান। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি একই সাথে 5ই আগস্টের যে চেতনা, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই সরকারে যাতে উত্থান বাংলাদেশে হতে না পারে, সে কারণে আমরা আমাদের আজকে যে প্রধান দলগুলি বলি, বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, অন্য দলগুলো বলি, সকলের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে তারা এগিয়ে নিতে হবে। কোনোভাবে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো ফাটল সৃষ্টি হলে কিন্তু ফ্যাসিস্ট কিন্তু আবারও তাদের নড়ে চড়ে বসবার যে সংখ্যা, সেই সংখ্যা তৈরি হতে পারে। তাই আমরা এই ছাত্র জনতার বিপ্লবের প্রতি সম্মান জানিয়ে, শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা একতালে এক লয়ে আজকে সকল দল, সকল মত, সকল শ্রেণীর পেশার মানুষ একটা গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা অগ্রগামী হব। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ রইল, যেটি মিস্টার গোলাম পারওয়ার বললেন, আপনারা এই বছরের শেষে নির্বাচন দেন বা আগামী বছরের মাঝামাঝি বা মার্চ এপ্রিল যখনই আপনারা নির্বাচন দেন না কেন, আমরা আশা করব অবশ্যই আপনারা একটা এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রত্যেকটি দলকে তাদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবার জন্য সুযোগ তৈরি করে দিবেন। এবং একই সাথে প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের প্রিয় অতিথি মিস্টার গোলাম পারওয়ার কাছ থেকে তার বেদনার কথা, তার ক্রোধের কথা, তার যে স্নিগ্ধতার, মুগ্ধতার কথাগুলো শুনলেন, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের ইসমানী মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।